আসসালামু আলাইকুম। এসএসসি 26 এবং 27 ব্যাচ সবাই তো এমসিকিউ সলভ করতে প্যারা খাও। এসএসসি 26 এর সামনে পরীক্ষা, তার জন্য ভাই আজকে নিয়ে এসেছি ফিজিক্সের ঢাকা বোর্ড 25-এ আসা সবগুলো এমসিকিউ, অর্থাৎ তোমাদের শর্ট সিলেবাসে যেগুলো আছে। এসএসসি 26-এর শর্ট সিলেবাসে যে কোশ্চেনগুলো আছে, যে অধ্যায়গুলো আছে, যে চ্যাপ্টারগুলো আছে, ওই চ্যাপ্টারের এমসিকিউগুলো আজকে আমরা সলভ করার ট্রাই করব। এবং এসএসসি 26 তো এটা দেখবেই, তোমাদের জন্য তো মাস্ট ওয়াচ। আর এসএসসি 27 তোমরা চাইলে দেখতে পারো তোমাদের ভাইয়া আপুদের, যাদের হচ্ছে যে এই অধ্যায়গুলো কমপ্লিট হয়েছে বা তোমাদের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর উপরে তোমরা এই ক্লাসটা দেখতে পারো। তো চলো আজকে আমরা শুরু করি। আজকে আমরা সলভ করব ঢাকা বোর্ড 25 এর যতগুলো এমসিকিউ ছিল সেই এমসিকিউ গুলো। চলো, ফার্স্ট অফ অল, নিচের কোন অনুদৈর্ঘ্য তরঙ্গটি নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে? নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে? আচ্ছা, এই জিনিসটা বোঝার আগে আমাদের আগে বুঝে নিতে হবে যে অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি। অনুদৈর্ঘ্য তরঙ্গটা কি তোমরা যদি একটু তোমাদের বোর্ড বইটা পড়ে থাকো তাহলে আমরা সবাই জানি তরঙ্গকে আমরা সাধারণত দুভাবে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে অনুপ্রস্থ তরঙ্গ, আরেকটা হচ্ছে যে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এখন এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো কি এটা যদি আমরা একটু বুঝতে চাই, অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গটা হচ্ছে এই যে এটা, এবং অনুপ্রস্থ তরঙ্গটা এটা। এখন আমরা এই পার্থক্যটা কিভাবে বুঝবো, চলো একটু বুঝে নিই। অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে দেখো, এই যে তরঙ্গটা, এই তরঙ্গটার গতিপথ সামনের দিকে, এই তরঙ্গটার গতিপথ সামনের দিকে, এবং এর কম্পনটা কোথায়? কম্পনটা উপরের দিকে, উপরের দিকে, কম্পনটা উপরের দিকে। অর্থাৎ বেগ বেগ এবং কম্পন বা সংকোচন প্রসারণটা যদি 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল, 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করে, তবে আমরা সেটাকে কি বলবো? অনুপ্রস্থ তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। এবং আমরা কি জানি, এই যে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ কোনটা জিজ্ঞেস করতে বলছে, এই যে এটা, যেটা হচ্ছে এভাবে সংকোচন প্রসারণ হয়। দেখো এই যে এই পার্টটুকু, এই পার্টটুকুর মধ্যে কি আছে? একটু খালি 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 দেওয়া, এবং এখানে আবার একটু সংকুচিত হয়ে গেছে। এই পার্টটা, এই পার্টটা হচ্ছে সংকুচিত হয়ে গেছে। এই পার্টটা যদি আমি সংকুচিত হয়ে গেছে, এবং হচ্ছে যে এই পার্টটা সংকুচিত হয়ে গেছে, এবং এই পার্টটা আবার প্রসারিত হয়েছে। তাহলে এই যে শব্দ, শব্দ হচ্ছে বাতাসের মধ্যে এভাবে চলে, সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এভাবে শব্দটা চলে। তাই জন্য আমরা বলতে পারি যে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যেহেতু আমাদেরকে জিজ্ঞেস করছে, তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গটা কোনটা হবে? অনুদৈর্ঘ্য তরঙ্গটা অবশ্যই হবে শব্দ তরঙ্গ। আচ্ছা, আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, এগুলো কেন হবে না? কারণ আলোক তরঙ্গটা হচ্ছে যে অনুপ্রস্থ তরঙ্গ, এভাবে চলাচল করে। সেম পানির তরঙ্গটা, পানিও তোমরা দেখেছো, পানির মধ্যে যদি আমরা একটা ঢিল ছুঁড়ে মারি, তাহলে ওইটা কিভাবে কিভাবে ছড়ায়? অনুপ্রস্থের মতো ছড়ায়। ঠিক আছে? এই যে এভাবে এভাবে ছড়ায়, এভাবে এভাবে ছড়ায়। তাহলে আমরা এইটা, বাকি সবগুলো একটা হবে না, এটা হবে কি? শব্দ তরঙ্গ। চলো, আচ্ছা, তরঙ্গস্থিত দুটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত? আচ্ছা, আমরা একটা তরঙ্গ আঁকি এবং সমদশা সম্পন্ন জিনিসটা সেখান থেকে আমরা বুঝে ট্রাই করব। চলো চলো চলো। আচ্ছা, এখানের মধ্যে সমদশা কোনটি? সমদশা কোনটি? এই যে, এই যে বিন্দুটা আছে, অর্থাৎ তরঙ্গ যেখান থেকে শুরু হয়েছে এবং এই যে এইটা আছে, এই যে এই জিনিসটাকে আমরা কি বলি? সমদশা। কেন? কারণ এখানেও উপরে উঠতেছে তরঙ্গটা এবং এখানেও উপরে উঠতেছে তরঙ্গটা। তাহলে এটা কি? সমদশা সম্পন্ন। ধরুন এটা যদি সমদশা সম্পন্ন হয়, তাহলে আমাকে বলো, এই যে আমরা আরেকটা কি জানি? আমরা জানি যে একটা তরঙ্গ যখন তার স্পন্দন সম্পূর্ণ করে, একটা তরঙ্গ যখন তার পূর্ণ স্পন্দন সম্পন্ন করে, তখন সে যেই দূরত্বটা অতিক্রম করে, যেই দূরত্বটা অতিক্রম করে, সেই দূরত্বকে তাকে কি, তার কি বলা হয়? ল্যামডা বলা হয়। ল্যামডা বলা হয় বা তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। এখন এই তরঙ্গ দৈর্ঘ্যটাই তো হচ্ছে যে তার কি? সমদশাটা না? এই যে দেখো, আমি যদি একটু স্পেসিফিক করে বলি, যে এই যে দেখো, এই জায়গাটুকু, এই জায়গা এবং এই জায়গা, এই জায়গাটাকে আমরা কি বলতেছি? ল্যামডা বলতেছি। তাহলে এইটাই যদি ল্যামডা হয়, তাহলে আমাকে কোশ্চেনই আস্ক করছে যে তরঙ্গস্থিত দুটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত? তাহলে এটা হচ্ছে একটা ল্যামডা। তার মানে কি? আনসার হবে ঘ। আর এগুলো একটাও হবে না। চলো সামনে যাই। আচ্ছা, সমতলীয় আয়নায় সৃষ্ট বিম্ব অসৎ। হ্যাঁ, আমরা সবাই তো জানি যে সমতলের মধ্যে অসৎ বিম্ব তৈরি হয়। অসৎ মানে কি? যেটা হচ্ছে যে বাস্তবে মিলে না আর কি। ওই যে আমরা যদি একটা জায়গা থেকে দেখি, তাহলে এটা হচ্ছে যে আমার মনে হয় যে এখান থেকে আসতেছে, ধরো এই যে এই বস্তুটাকে আমরা দেখবো, তাহলে এটা এভাবে গিয়ে এভাবে আসে আমার চোখের মধ্যে। ঠিক আছে? কিন্তু আমরা মনে করি যে আসলে এটা কোথা থেকে আসতেছে? এই যে এভাবে এভাবে এই যে এখান থেকে আসতেছে। তাহলে এটা একটা অসৎ, অবশ্য অসৎ। এবং সোজা, খর্বিত, বিবর্ধিত। আচ্ছা, সমতল আয়না, যে সমতল আয়নার মধ্যে তো সোজা,
খর্বিত বিবর্ধিত, এখন খর্বিত আর বিবর্ধিত এগুলো তো কিছুই হয় না, কারণ সমতল আয়নে তো আমরা যে জিনিসটা আছে ওই জিনিসটার সাইজ সমানভাবে দেখি, তাহলে ওই জিনিসটা কখনো সমতল আয়নের ক্ষেত্রে হয় না। তাহলে সমতল আয়নের ক্ষেত্রে কি হবে, অবশ্যই সোজা হবে। দ্যাটস মিন 1 নাম্বারটা হবে। বুঝে গেছে? চলো সামনে যাই। আচ্ছা, একটি 75 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরে 220 ভোল্ট বিভব পার্থক্য যুক্ত করা হলে এতে কতটুকু চার্জ সঞ্চিত হবে? আচ্ছা, একটি 75 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটরে 220 ভোল্ট, তাহলে এখন আমাকে কি কি দেওয়া আছে এটা একটু দেখতে হবে। আমার এখানে দেওয়া আছে আমার সি এর মান, যদি একটু অন্য কালি নিয়ে নিই, সি এর মান, এবং এটা তো সবাই জানি ভি এর মান দেওয়া আছে ভি, তাহলে আমাকে সি আর ভি দিয়ে দিচ্ছে। পার্থক্য, বিভব পার্থক্য যুক্ত করা হলে তাদের চার্জ কতটুকু সঞ্চিত হবে। চার্জ কি জিজ্ঞেস করছে, চার্জ মানে কি, তো এখন আমরা তো সবাই জানি ভি ইজ ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই সি। দ্যাটস মিন আমাকে চার্জ কিউ বের করতে হবে। তার মানে আমি যদি এটাকে এখানে আর আর গুণ করে দিই, এটাকে যদি এইভাবে আর আর গুণ করে দিই, আচ্ছা এখন আমরা যদি এটাকে আর আর গুণ করে দিই, কিউ সমান সমান সি ইন্টু ভি, সি ইন্টু ভি। আচ্ছা, সি ইন্টু ভি যদি হয়, দেখো তাহলে ক্যাপাসিটার দেওয়া আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদের ক্যাপাসিটারের যেই মানটা দেওয়া আছে ওটা কিন্তু মাইক্রোফ্যারাডে দেওয়া আছে। মাইক্রোফ্যারাডে, আমাদের এটাকে ফ্যারাডে নিতে গিয়ে মানটা ফ্যারাডেতে নিতে হইতে হবে আর কি, নাহলে আমাদের ম্যাথটা মিলবে না। তাহলে আমরা যদি সিটা লিখি 75 ইন্টু মাইক্রো মানে কি, মাইক্রো বলতে 10 ইনভার্স 6 ইন্টু ভি 220 ভোল্ট। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করে নিই তাহলে হচ্ছে কত আসে, 75 6 1.65 ইন্টু 10 ইনভার্স 2, 3 নাম্বারটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, বাকিগুলো হবে না। বুঝে গেছে আশা করি। চলো লেট মি চেক। 3, কোন একটি বস্তুর চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? আচ্ছা, এটা তো একদম সহজ একটা প্রশ্ন, কোন যন্ত্রটি, কোন বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়। এখানের মধ্যে 4টা অপশন দেওয়া আছে, আমরা একটু অ্যানালাইসিস করি, এই কোশ্চেনটা একটু অ্যানালাইসিস করি। কোন একটা বস্তুর চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচের কোন যন্ত্রটি ব্যবহার করা হয়। আচ্ছা, ফার্স্ট অফ অল যে অপশনটা দেওয়া আছে ইলেকট্রোস্কোপটা কি, এটা হবে সঠিক অ্যান্সার, কারণ কোনো একটা ইলেকট্রোস্কোপ তোমাদের যে মনে আছে দুইটা পাত থাকে, এবং পাতে যদি সেম চার্জে বেশি হয়ে যায় তাহলে কি হয়ে যায়, পাতের দূরত্ব বেড়ে যায়, এবং যদি সেম চার্জের মান কি হয়ে যদি সেম চার্জ কমে যায় তাহলে কি হয়, পাতের দূরত্বর মান কমে আসে। হ্যাঁ, তাহলে ওইটাকে বলা হয় ইলেকট্রোস্কোপ। অবশ্যই এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে। এখন ভ্যান ডি গ্রাফ মেশিনটা কি, এটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল কাজে যখন আমাদের প্রচুর বেশি পরিমাণ বিভব প্রয়োজন হয়, তখন আমরা ওই যে, তোমরা এটা ছবি তোমাদের বইয়ে দেওয়া আছে, যে স্প্রে করার মাধ্যমে ওই যে গোলকের মধ্যে বিশেষ পরিমাণ বিভব পার্থক্য তৈরি করা হয় আর কি। আর ক্যাপাসিটরও আমরা জানি বিভব পার্থক্য তৈরি করে, এটা তোমরা ওই যে ফ্যানের মধ্যে পাবে, যে কোনো হচ্ছে সার্কিটের মধ্যে পাবে, ঠিক আছে। ক্যাপাসিটরের কাজ হচ্ছে বিভব পার্থক্য তৈরি করা। আর জেনারেটর, তাহলে ক্যাপাসিটর তো হবে না, জেনারেটর মানে তো কারেন্ট উৎপাদন করে, তাহলে ভ্যান ডি গ্রাফ মেশিনও হবে না। এখানে কোনো একটা কিছু চার্জের যেহেতু উপস্থিতি নির্ণয় করতে বলছে, আমরা এটা ইলেকট্রোস্কোপ হিসেবে ব্যবহার করবো আর কি। আচ্ছা চলো, কোন একটা ভালভের গায়ে 75 ওয়াট এবং 220 লেখা, আচ্ছা এটা তো হচ্ছে এসএসসি 26, এটা কেন দিল, এটা 26-এর না, এটা 26-এর সিলেবাসের কোশ্চেন না, তবে চলে আসছে। চলো আমরা এটা একটু কষ্ট করে সলভ করে ফেলি, সমস্যা নেই, কিন্তু এটা কোথা থেকে চলে আসলো কথা না। আচ্ছা চলো, কি বলতেছে, এসএসসি 27 এটা একটু ভালোভাবে দেখবে, কারণ এটা তোমাদের কাজে আসবে, এসএসসি 26-এর এই অধ্যায়টা নাই। চলো তরিত, খুবই মজার একটা অধ্যায়। আচ্ছা চলো, একটি ভালভের গায়ে 75 ওয়াট এবং 220 ভোল্ট লেখা আছে, তাহলে আমরা একটু বোঝার চেষ্টা করি ওয়াট, দ্যাটস মিনস পি। পি, এটা যদি তোমরা না বুঝে থাকো জাস্ট এমনি দেখো, ভাইয়া সলভ করাচ্ছি, তোমরা দেখো, না বুঝলে ভাইয়া যখন যে ওয়ান শট নিয়ে আসবো সামনে তখন হয়তো বা ইনশাল্লাহ বুঝে যাবে আর কি। আচ্ছা চলো, 23 ওয়াট এবং 220 ভোল্ট। আচ্ছা, এটার জন্য আমাদের যে সূত্রটা ব্যবহার করতে হবে ওইটা হবে যে P ইজ ইকুয়ালস টু ভি স্কোয়ার ডিভাইড বাই আর। কেন, কারণ এই যে আমাদেরকে রোধ বের করতে বলছে, বাল্বটির রোধ বের করতে বলছে। আচ্ছা তাহলে চলো, এখন হচ্ছে পি এর মানটা দেওয়া আছে, তাহলে আমার বের করতে হবে বেসিক্যালি আর এর মান। তাহলে এখন আমি কি করতে পারি, আমি এই যে এইটাকে এই পাশে এবং এইটাকে এই পাশে আর আরই চেঞ্জ করতে পারি, আর আর ইন্টারচেঞ্জ করতে পারি, অবশ্যই পারি। আচ্ছা, এটা যদি আবার সহজে তোমরা একটু বুঝতে চাও, এইটাকে আমরা এভাবে একটু গুণ করে দিই, তাহলে পি আর সমান সমান ভি স্কোয়ার, আর হচ্ছে সরি এটা আর হবে
আর হবে, আচ্ছা এবার তাহলে এখানে যদি আমরা আর লিখি, আর সমান সমান বিটাই পাশে চলে আসবে, তাহলে এটা কি ভাগ হয়ে যায়, গুণে ছিল ভাগ হয়ে যাবে পি। তাহলে দেখো বসাই দাও 220 হোল স্কোয়ার, আর পি এর ভ্যালু হচ্ছে 23 ওয়াট। চলো আচ্ছা 2.10 ইনভার্স 3, এই যে ফার্স্টটা আমাদের হচ্ছে কোশ্চেনের আনসারটা হচ্ছে প্রথমটা, ঠিক আছে প্রথমটা। আচ্ছা চলো আমরা একটু সামনে এগোতে থাকি। আচ্ছা হ্যাঁ, এক এক অ্যাটোমিটার সমান সমান কত মিটার? আচ্ছা এটা তো একদম মুখস্থ টাইপের কোশ্চেন আছে, এটা তোমাদের প্রথম অধ্যায়ের কোশ্চেন। এক অ্যাটোমিটার ইকুয়ালস টু কত মিটার, ঠিক আছে। আচ্ছা এটা তো একদম মুখস্থ, এটা হচ্ছে যে ওই যে তোমাদের প্রথম অধ্যায়ে যে চারটা দেওয়া আছে, ওই চারটা আমি একটু মুখস্থ করতে বলবো, যেই কোনো একটা বোর্ডে যে কোনো একটা কোশ্চেন চলে আসবে কিন্তু ওখান থেকে, ঠিক আছে। প্রথম অধ্যায়ে যে চারটা দেওয়া আছে, ফ্যামটো, অটো, পিকো, এই যে চারটা দেওয়া আছে হচ্ছে কিলো, ঠিক আছে। এই জিনিসগুলো তোমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করবে, যে কোনো একটা বোর্ডে এমসিকিউ আসবেই আসবে, ঠিক আছে। চলো সামনে যাই আমরা। নিচের কোনটি স্কেলার রাশি? আচ্ছা এখানে একটু আমরা আলোচনা করি। স্কেলার রাশি জিজ্ঞেস করছে আমাদেরকে জিজ্ঞেস করছে স্কেলার রাশি। আচ্ছা স্কেলার রাশি কি ভাইয়া? স্কেলার রাশি হচ্ছে যে যেটা দিক আছে, যেটার দিক আছে তাকে আমরা ভেক্টর রাশি বলি, আর যেটার দিক নেই সেটাকে আমরা স্কেলার রাশি বলি। তার মানে হচ্ছে যে যে রাশিটার মান প্রকাশ করার জন্য আমার দুইটা জিনিস লাগবে, একটা মান লাগবে এবং হচ্ছে একটা দিক লাগবে, তাকে আমরা ভেক্টর বলি। আর স্কেলারকে, যার প্রকাশ করার জন্য আমার মান হইলেই যথেষ্ট, দিকের কোনো প্রয়োজন নেই, তাকে আমরা কি বলি? স্কেলার রাশি বলি। আচ্ছা তাহলে এখন যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, প্রথমে দেওয়া হচ্ছে সরণ। সরণ, এখন সরণ মানে কি? সরণ মানেই হচ্ছে যে কি, সবচেয়ে কম দূরত্ব। ওই যে তোমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে, সরণ মানে হচ্ছে যে এই দূরত্বটা, এটাকে বলে সরণ। তো এইটা তো দিকের দরকার আছে, তার মানে সরণ হবে না। ত্বরণ, ত্বরণ কাকে বলা হয়? বেগের পরিবর্তনের হারকে, বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলা হয়। তাহলে ত্বরণ তো হবে না, কারণ বেগ একটা কি, ভেক্টর রাশি। আর হচ্ছে যে ত্বরণ ও ভেক্টর রাশি। ভরবেগ, ভরবেগ, এখন ভরবেগের তো পরিবর্তনের দিক আছে। ভর যেহেতু বেগ, এই যে তোমরা যে ট্রাকের ম্যাথগুলো যদি করো, একটা দিক থাকে, ঠিক আছে। একটা ট্রাক আর একটা ট্রাকের দিকে বা একটা মাইক্রোবাসের দিকে এগিয়ে যাচ্ছে, ওর ভরবেগ এত, ওর ভরবেগ এত, সংঘর্ষের পরে কি হবে না হবে এগুলো যদি তুমি জানতে চাও, তাহলে হচ্ছে তোমাকে ভরবেগ এবং ভরবেগের নির্দিষ্ট একটা দিক থাকে, তার মানে এটা হবে না। সঠিক অ্যান্সারটা কত হবে? চাপ। চাপ যেমন হচ্ছে যে বায়ু তোমাকে চাপ দেয়, বায়ু তোমাকে কেমন চাপ দেয়? 1 ATM। 1 ATM। তো এই 1 ATM, এটা তো আমরা দিক বলি না সাধারণত, আমরা কি দিক বলি চাপের ক্ষেত্রে? না। আর এটা তোমাদের বইয়ের মধ্যে রয়েছে যে চাপ হচ্ছে যে তোমাদের স্কেলার রাশি আর কি। 1 ATM। তো চাপটার আসলে কোনো দিকের প্রয়োজন হয় না, কারণ চাপটার মান বললে আমরা বুঝি যে আমরা কতটুকু চাপের মধ্যে রয়েছে আর কি। হ্যাঁ 1 ATM বা এক অ্যাটমসফিয়ারিক প্রেশার। আচ্ছা চলো সামনে যাই। আমরা যে শক্তি ব্যয় করি তার কত ভাগ নবায়নযোগ্য শক্তি? এটা একদম বইয়ের রিডিং থেকে চলে আসছে। আমরা 1/5 অংশ ব্যবহার করি আর কি নবায়নযোগ্য শক্তির। আচ্ছা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলার পার্ট 5 সেন্টিমিটার, এটা কিসের ভ্যালু ভাইয়া? এম এর ভ্যালু। আচ্ছা ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন ভি, এবং যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার ধ্রুবক মিন ভিসি দেওয়া আছে, দণ্ডটির দৈর্ঘ্য বের করো। একদম সহজ, এল ইজ ইকুয়ালস টু এম প্লাস ভি ইন্টু ভি সি। আচ্ছা তাহলে এম এর ভ্যালুটা বসাই দিই 5 প্লাস ভি, ভি এর ভ্যালুটা কত? 7 ইন্টু সি, ভিসি, ভিসির ভ্যালু 0.1। আচ্ছা মিলিমিটার দেওয়া আছে, তাহলে মিলিমিটারটাকে আমাকে কিসে কনভার্ট করে নিতে হবে? সেন্টিমিটারে, বিকজ এটা হচ্ছে সেন্টিমিটারে। হ্যাঁ এম এর মানটা সেন্টিমিটারে দেওয়া, তাহলে মিলিমিটারকে যদি আমি সেন্টিমিটারে কনভার্ট করি তাহলে কি করতে হবে? কি করতে হবে ভাইয়া? অনেকেই হচ্ছে এটাতে একটু ঝামেলায় পড়ে যাও। মিলিমিটার থেকে যদি সেন্টিমিটারে আমরা কনভার্ট করি, তাহলে আমরা কি হচ্ছে ছোটটা থেকে বড়টায় যাচ্ছি, ছোটটা থেকে বড়টায় যাচ্ছে। মিলিমিটার মানে কি ছোট না, আর সেন্টিমিটার মানে কি একটু বড় তার থেকে। হ্যাঁ তো এখন যদি তুমি ছোটটা থেকে বড় যাও, এটার জন্য ভাই একদম খুব সহজভাবে বুঝাই দিই জিনিসটা। তুমি যদি ছোটটা থেকে বড়টায় যাও, তখন তোমার কি হবে? সে টু সে তুমি হচ্ছে যে ক্লাস 2-তে পড়ো, এখন ক্লাস 2-তে পড়ে তুমি হঠাৎ করে ক্লাস 5-এর একটা ক্লাসে চলে গেলে, এখন ক্লাস 5-এর ভাইয়াপুরা কি তোমার থেকে বড় হবে নাকি ছোট হবে? অবভিয়াসলি বড় হবে। যদি ক্লাস 5-এর ভাইয়াপুরা তোমার থেকে বড় হয়, তাহলে তুমি ওখানে সবার মাঝে কি হয়ে যাবা? ছোট হয়ে যাবা। তার মানে আমরা যদি ছোট থেকে বড়টায় যাই, আমরা কি হয়ে যাব? ছোট হয়ে যাব। আচ্ছা তাহলে কি করতে হবে? ছোট যেহেতু হইতে হবে, ভাগ করতে হবে। তাহলে আমরা এটাকে 10 দিয়ে ভাগ করে দিব। 0.1 ডিভাইড বাই 10, আনসারটা আসবে কত? 0.01। এবার আসো তাহলে আমরা মানটা একটু বসাই দিই।
আচ্ছা 0.01। চলো একটু ক্যালকুলেশনটা সেরে ফেলি। 5 প্লাস 7 ইন্টু 5.07, 5.07 দ্যাটস মিন 3 হবে আমাদের আলটিমেট আনসার। চলো আচ্ছা, দুটি বস্তু এ ও বি পৃথিবী পৃষ্ঠে 3 মিটার ব্যবধানে আছে, এদের ভর যথাক্রমে 1 কেজি ও 500 গ্রাম। আচ্ছা, চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 1.63। হ্যাঁ, এটা তো আমরা সবাই জানি। হ্যাঁ, আচ্ছা, চন্দ্রপৃষ্ঠে ভি বস্তুর ওজন কত? আচ্ছা, ভি বস্তুর ওজন বের করতে বলছে। আমরা তো এখন এটা অনেক আগে থেকে জানি। হ্যাঁ, ভি বস্তুর ওজন কি? ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। ডাব্লিউ ইকুয়ালস টু চলো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এম জি। আচ্ছা, ডাব্লিউ ইকুয়ালস টু যদি এম জি হয়, তাহলে এখানে এম এর ভর ভরটা তো সবসময় সেম। তুমি চাঁদে থাকো, তুমি মঙ্গলে থাকো, তুমি শনিতে যাও, তুমি নেপচুনে যাও, তুমি ইউরেনাসে যাও, তোমার ভরটা সবসময় সেম হবে। যেহেতু আমাকে ভি বস্তুটা বলছে, তার মানে যে যথাক্রমে ভিটা হচ্ছে যে 500 গ্রাম। তাহলে 500 গ্রাম 0.5 কেজি ইন্টু 1.63। চলো 0.5 ইন্টু 1.63, 0.08, হ্যাঁ 0.815 নিউটন। ঠিক আছে। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাবো ভাইয়াকে যে হচ্ছে ভাইয়া কি এভাবে ক্যালকুলেশনগুলো করলে হয় ভালো হয়, নাকি তোমাদের সামনে একটা ক্যালকুলেটর সিমুলেশন এনে এমুলেটর এনে তোমাদের সামনে মানে মনিটরে হচ্ছে ক্যালকুলেটর দিয়ে করলে ভালো হয়, একটু আমাকে জানাবা এটা কমেন্ট করে। আচ্ছা, এটার আনসারটা হচ্ছে 0.815 নিউটন। ঠিক আছে, চলো সামনে যাই। দুটি বস্তু এ ও বি পৃথিবী পৃষ্ঠে 3 মিটার ব্যবধানে আছে, এদের ভর যথাক্রমে 1 কেজি ও 500 গ্রাম। চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান 1.6। আচ্ছা, ক্রিয়াশীল বলের মান একদম সহজ। হ্যাঁ, এটা হচ্ছে যে তোমাদের 3 নাম্বার অধ্যায় থেকে আসছে। জি ইন্টু m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। চলো, জি এর ভ্যালুটা কত? 6.67 ইন্টু 10 ইনভার্স 11। আর হচ্ছে m1 কত হচ্ছে? 1 কেজি। আচ্ছা, হ্যাঁ 1 কেজি, তাহলে 1 ইন্টু 0.5। সেকেন্ডটা হচ্ছে 500 গ্রাম, 500 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করে নিলাম 0.5। আচ্ছা, এবার আসি আমাকে আর স্কোয়ার এই যে দুটি বস্তু কত মিটার দূরে আছে? 3 মিটার। তাহলে 3 মিটারকে আমরা যদি স্কোয়ার করি, তাহলে এটা কি আসে বলো? 6.67 ইন্টু 10 ইনভার্স 11, আর উপরে আসতেছে 5.5 ডিভাইডেড বাই 9। চলো ক্যালকুলেশন করে ফেলি। পয়েন্ট 5 ডিভাইড বাই 9, 3.70 ইন্টু 10 ইনভার্স 12, 3.70 ইন্টু 10 ইনভার্স 12, 4 হবে আনসার। চলো আচ্ছা, নিচের কোন রাশি জোড়ার একক অভিন্ন? নিচের কোন রাশি জোড়ার একক অভিন্ন? আসো, রাশি জোড়ার একক অভিন্ন। চলো আমরা একটু অ্যানালিসিস করি এই প্রশ্নটা, কারণ একটা এমসিকিউ দিয়ে তোমরা আসলে চাইলে অনেকগুলো এমসিকিউ পড়তে পারো। ঠিক আছে, কারণ হচ্ছে এমসিকিউ কম পড়েও যে বেশি আউটপুট পাওয়া যায় এটা কিন্তু একেবারেই সত্য। যেমন হচ্ছে যে এই যে আমি কিছুক্ষণ আগে যেমন হচ্ছে যে এই যে এই এমসিকিউটা, এই যে এই এমসিকিউটা, এটা কিন্তু আমি অ্যানালাইসিস করে বলে দিয়েছিলাম যে তোমার স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য কি। তাহলে ভেক্টর আর স্কেলার এই দুইটা রাশির মধ্যে পার্থক্য নিয়ে তোমার আর আই হোপ আর কোনো এমসিকিউ পড়তে হবে না কখনোই। তুমি দেখবে আর দাগাবে, দেখবে আর দাগাবে। আর তাছাড়া ভালো হয় যে তুমি যদি বইয়ের কিছু ওই যে যে লাইনগুলো দাগানো আছে সেগুলো মুখস্থ করে ফেলতে পারলে খুবই ভালো। আর যদি বুঝে বুঝে পড়তে পারো তাহলে তো একদম দারুণ হয় ব্যাপারটা। আচ্ছা, চলো আমরা হচ্ছে যে আচ্ছা, কোন রাশি জোড়ার একক অভিন্ন? এখন একক অভিন্ন হওয়ার জন্য আমার আসলে সিমিলার টেক্সের রাশি লাগবে, তাই না? মানে ওর যারা একই কাছাকাছি মোটামুটি সেম ওরাই। যেমন স্মরণ আর বেগ এই দুটো কিন্তু এক না। ঠিক আছে, কারণ স্মরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? আমি যদি স্মরণকে সময় দিয়ে ভাগ করি, ঠিক আছে, স্মরণ ডিভাইডেড বাই টি ইজ ইকুয়ালস টু কি হবে? বেগ হবে। তাহলে এই যে স্মরণকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে বেগ হচ্ছে, তাহলে তো এটা কোনো কাজের আসলো না আমাদের। তাহলে এই দুইটা সেম হবে না। ত্বরণ আর মন্দন, ত্বরণের একক কি?
ms ইনভার্স 2। মন্দন একক কি ms ইনভার্স 2, দ্যাটস মিন এটা কারেক্ট। আচ্ছা, এবার আসি বেগ ও ত্বরণ কেন হবে না? তাহলে একটা তো কারেক্ট পেয়ে গেছি, তাই বেগ ও ত্বরণ কেন হবে না? কারণ বেগ যখন আমরা সময় দিয়ে ভাগ করি তখন আসে ত্বরণ, তার মানে এটাও হবে না। সরণ দ্রুতি, সরণ ও দ্রুতি, এখন সরণ এক জিনিস আর দ্রুতি এক জিনিস, কারণ দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি পাওয়া যায়, আর সরণটা কি? সরণটা হচ্ছে যে এক মানে সর্বনিম্ন দূরত্ব আর কি, ওই যে এই জিনিসটা আর কি, সর্বনিম্ন দূরত্ব যে জিনিসটা থাকে ওইটা, তার মানে এটার আনসারটা হবে কি? অবশ্যই ত্বরণ ও মন্দন। আচ্ছা, থ্যাংক ইউ সূচক একাডেমির পক্ষ থেকে। আচ্ছা ভাইয়া, তোমাদের জন্য এসএসসি 25-এর যতগুলো কোশ্চেন থাকবে, এসএসসি 26-এর জন্য, এসএসসি 26 তোমাদের জন্য ভাইয়া এসএসসি 25-এর যতগুলো তোমাদের শর্ট কোশ্চেনের আন্ডারে এমসিকিউ থাকবে সবগুলো ইনশাল্লাহ ভাইয়ের এই চ্যানেলে করে দিব ফ্রিতেই, এবং হচ্ছে তোমাদেরকে শিখাই দিব কিভাবে এমসিকিউগুলো অ্যাপ্রোচ করতে হয়, কারণ প্রচুর ছেলেমেয়েদের এমসিকিউর মধ্যে অনেক প্রবলেম থাকে এবং ওরা বলতেও পারে না, কিছু শর্ট টেকনিক থাকলে শর্ট টেকনিক দেখাই দিব। হ্যাঁ ঠিক আছে, আবার হচ্ছে যে যদি কোনো কিছু বলে দিতে হয় বলে দিব, যত ধরনের হিডেন ট্রিক্স আছে সবগুলো ভাইয়া বলে দিব, ওইটা নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখন হচ্ছে যে তোমাদের কি করতে হবে, তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। ভাইয়া যেহেতু ইউটিউবে একটু নতুন, হ্যাঁ ভাইয়া অফলাইনে কিন্তু অনেক দিন ধরে পড়াচ্ছি, কিন্তু হচ্ছে যে ভাইয়া যেহেতু অনলাইনে একটু নতুন, ভাইয়াকে একটু সাপোর্ট করতে হবে যাতে হচ্ছে ভাইয়া চ্যানেলটা গ্রো হতে পারে, তাইলে হবে যে তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট আনতে পারবো ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে যে আজকের জন্য এতটুকুই। তোমরা হচ্ছে আমাদের এসএসসি যে এমসিকিউ মাস্টার সিরিজের যে ক্লাসগুলো আসতে থাকবে এগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবে। আজকে এতটুকুই, অন্যদিন অন্য ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।